এবারে আমরা আলোচনা করব বাংলা ভাষার আরেকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2, ঠিক আছে। তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনটা ছিল আমাদের 7 ফেব্রুয়ারি 2026। 7 ফেব্রুয়ারি 2026 আমাদের যে সিটেট হয়েছিল, এই সিটেটের পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2 এর কোয়েশ্চন পেপার, এটা আমরা ডিসকাস করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 একই ব্যাপার, সেখানে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। তো আপনারা দেখতে থাকুন কী ধরনের প্রশ্নগুলো এসেছিল এবং অফিসিয়াল আনসারটির মতে আমরা আনসারগুলো সলভ করব। চলুন আমরা শুরু করি। 12 থেকে প্রথমে 18 যে 15টা প্রশ্ন আছে, প্রথমে যে 15টা প্রশ্ন আছে, এই প্রশ্নটা হচ্ছে প্যাডাগজির প্রশ্ন। তারপরের আমরা প্যাসেজ পাবো, ঠিক আছে। তো আজকে আমরা প্যাডাগজিও শিখবো এবং সঙ্গে প্যাসেজও শিখে নেব। চলুন আমরা শুরু করি। 12 থেকে 18 মাসের শিশুরা পৃথক ধরনের একটি মান্য উচ্চারণ করে। এই পর্যায়টি যখন তারা দৈনন্দিন বস্তুগুলির জন্য একক ধ্বনি উচ্চারণ করে, তখন তাকে কি বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 121। কারেক্ট আনসার কি হতে যাচ্ছে? 121। এখানে দেখুন 12 থেকে 18 মাসের বলেছে, তো যেহেতু 12 থেকে 18 মাসের শিশুরা একটি মান্য উচ্চারণ করে এবং তারা একক ধ্বনি উচ্চারণ করে, তো মানে একটা ধ্বনি উচ্চারণ করে, যার ফলে এটাকে বলা হবে কি এক শব্দীয় স্তর। এই সময়টাতে তারা একটা শব্দ উচ্চারণ করতে পারে, তার চেয়ে বেশি তারা পারে না। ক্লিয়ার? 12 থেকে 18 মাসের শিশুরা একটা শব্দ, এক শব্দ তারা উচ্চারণ করতে পারে, তার বেশি তারা উচ্চারণ করতে পারে না। আর এখানে প্রশ্নে দেওয়াও হচ্ছে ক্লিয়ার করে যে একক ধ্বনি উচ্চারণ করে। তো একক মানে এক, তার মানে এক শব্দীয় স্তর, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর আমরা দেখে নেব 122 পঠন এবং লিখন দক্ষতা সম্পর্কিত নিচের বিবৃতিগুলো আমাদের পড়তে হবে, অর্থাৎ সেটা আমাদের ভাষাগত দক্ষতা সিলেবাসের অন্তর্ভুক্ত যে টপিক, এই টপিক থেকে নেওয়া। রিডিং এবং রাইটিং, বুঝার এবং পড়ার যোগ্যতা লিখন যোগ্যতাকে প্রভাবিত করে। আমরা যদি ভালো করে বুঝতে পারি এবং ভালো করে যদি আমরা পড়তে পারি, যদি আমরা ভালো করে বুঝতে পারি এবং ভালো করে যদি আমরা পড়তে পারি, তাহলে আমরা খুব ভালো করে লিখতে পারবো। আমরা প্যাডাগজিতে কি আগে কনসেপ্টে কি পড়েছিলাম স্যার? যে শ্রবণ, কথন, পঠন, লিখন সবগুলো একসঙ্গে হবে, কাউকে ছেড়ে আমরা চলবো না, আমরা সবাইকে নিয়ে একসঙ্গে আমাদের নিতে হবে। একীকৃত পদ্ধতিতে একসঙ্গে আমরা যাব। শ্রবণ, কথন, পঠন, লিখন আমরা একসঙ্গে যাব। যে শ্রবণ করব, পঠন না, পঠন করব, লিখন না, না। তো এখানে এই কথা বলা হয়েছে যে আমরা যদি বুঝতে পারি এবং পড়তে পারি, তাহলে আমরা লিখন দক্ষতাটা আমাদের কি হয়ে যেতে পারে, লিখন দক্ষতাটা আমাদের ভালো হবে, এটা বলা। এটা তো কারেক্ট, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কারেক্ট। তারপর দেখুন, পঠন এবং লিখন হচ্ছে একটা পৃথক পদ্ধতি এবং একে অপরের স্বাধীনতার বিকাশ ঘটায়। এই ক্ষেত্রে যদি আমরা একটা জিনিস যদি আমরা ক্লিয়ারলি দেখি, তো দেখুন পঠন এবং লিখন পৃথক পদ্ধতি এবং একে অপরের স্বাধীনতার বিকাশ ঘটায়। আমরা বলেছিলাম যে পঠন এবং লিখন একীকরণ পদ্ধতিতে চলবে, একইভাবে চলবে, এটাকে পৃথক করলে চলবে না, একীকরণ একসঙ্গে তাদেরকে চলতে হবে। শ্রবণ, কথন, পঠন, লিখন, তার মানে এটা কারেক্ট আনসার হচ্ছে না। তো এই ক্ষেত্রে এ সঠিক এবং বি ভুল, এটা আমরা বলতে পারি। সব ভাষারই একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, এগুলিকে কি বলা হয়? প্রত্যেকটা ভাষার একটা সাধারণ বৈশিষ্ট্য থাকে, এই বৈশিষ্ট্যগুলোকে কি বলা হয়? সার্বজনীন ভাষা, উপভাষা, ভাষা নিবন্ধন নাকি ডিগ্লোসিয়া? এটা কারেক্ট আনসার হবে সার্বজনীন ভাষা, ঠিক আছে। সব ভাষারই একটা সাধারণ নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য থাকে। আমরা যে ভাষায় কথা বলি, প্রত্যেকটা ভাষারই কিন্তু একটা সার্বজনীন একটা বোধগম্যতা আছে। কারণ আমি যে ভাষায় কথা বললাম, এই ভাষাটা যদি আপনারা না বুঝেন, তাহলে আমি আমার এই ভাষায় উচ্চারণ করার বা এই ভাষায় কথা বলার আমার দরকারটা কি? আমি কেন বলবো? আমি যে ভাষায় কথা বলবো, যে ভাষায় কথা বলি না কেন, আমার ভাষাটা কিন্তু অন্য কেউ বুঝতে হবে, তাই না? তো এমন আমি ভাষাটা ব্যবহার করব, আমি যে বৈশিষ্ট্যটা এই যে বৈশিষ্ট্য অনুসরণ করে আমি ভাষাটা ব্যবহার করব, যাতে করে ভাষাটা সর্বজন বুঝ্য হয়, অর্থাৎ সবাই যাতে জিনিসটাকে বুঝতে পারে, তাই না? দ্যাট ইজ কল্ড সার্বজনীন ভাষা ইজ দ্য রাইট আনসার।
একটি শ্রেণীতে ভাষাতাত্ত্বিক বিবিধতার অধিগ্রহণ। একটা শ্রেণীতে আমরা যখন ভাষাতাত্ত্বিক বিবিধতা করব, ভাষাতাত্ত্বিক বিবিধতা মানে কি, মানে বিভিন্ন ভাষায় হবে, তার মধ্যে বিবিধতার মধ্যে যে ঐক্যটা আমরা খুঁজে বের করব। অর্থাৎ একটি ক্লাসে বিভিন্ন ভাষার ছাত্রছাত্রী থাকবে, তারা সবাই মিলে সবাইকে একসঙ্গে আমরা যখন করাবো, যার পরিবর্তিতে কি হবে। 124 অপশনগুলো না পড়লে আমরা আনসারটা করতে পারবো না। শিশুদের আত্মবিশ্বাস নষ্ট হয় যাতে কল্পনা শক্তি এবং সৃজনশীলতার অবনতি ঘটে। আচ্ছা, একটা ক্লাসে অনেক ভাষার ছাত্রছাত্রী আছে, তো আমি যদি অনেক ভাষা ব্যবহার করি, অনেক ভাষা যদি ক্লাসে ব্যবহার করি, তাহলে কি শিশুদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে? মোটেই না স্যার, আত্মবিশ্বাসটা নষ্ট হবে না, বরঞ্চ তাদের আত্মবিশ্বাসটা বৃদ্ধি হবে। ভাষা শিখনে কোনো প্রভাব ফেলে না। এটা কেন করবে না? আলটিমেটলি ভাষা শিখনে প্রভাব ফেলবে। কারণ হচ্ছে কি, দেখুন আমার ক্লাসে ধরে নিলাম আমার ক্লাসে 5 জন ছাত্র আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, আমার ক্লাসে 6 জন ছাত্র আছে। 1 নম্বর যে ছাত্র আছে সে বাংলা ভাষা বুঝে, 2 নম্বর যে ছাত্র আছে সে ভোজপুরি ভাষা বুঝে, ভি ফর ভোজপুরি। 3 নম্বর যে ছাত্র আছে সে ইংরেজি ভাষা বুঝে। 4 নম্বর যে ছাত্র আছে সে হিন্দি ভাষা বুঝে। তারপর 5 নম্বর ছাত্রটা আমার পাঞ্জাবি ভাষা বুঝে। 6 নম্বর ছাত্রটা আমার অ্যাসামিস ভাষাটা বুঝে। তো আমি ক্লাসে যদি বিভিন্ন ভাষায় যদি ব্যবহার করি, তাহলে ভাষা শিখনে আলটিমেটলি প্রভাব ফেলবে। কারণ আমি যখন বাংলায় কথা বলবো তখন তো সে অটোমেটিক শিখতে পাবে, তাই না? আর বাংলার পাশাপাশি যদি আমি ইংলিশটাও ইউজ করি, তাহলে ওই ইংলিশ মিডিয়ামের শিশুটা বুঝলো এবং বাংলাটাও কিন্তু বুঝে নিল, বাংলা যে ছাত্রটা বুঝে সেও বুঝে নিল যে এই বাংলা এই ইংলিশ। তো আলটিমেটলি আমার ভাষা শিখনে তো প্রভাব ফেলবে, কিন্তু এখানে বলেছে যে ভাষা শিখনে কোনো প্রভাব ফেলবে না, সুতরাং এটা কারেক্ট আনসার নয়। শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলে যাতে কল্পনা শক্তি এবং সৃজনশীলতা বর্ধিত হয়। 100% কারেক্ট আনসার। যে আমি যদি একটি ক্লাসে বহু ভাষা ব্যবহার করি বা ভাষাতাত্ত্বিক বিবিধতা যদি অধিগ্রহণ করি বা আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে শিশুদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা নিজে নিজে কল্পনা করতে পারবে এবং তাদের সৃজনশীলতা বৃদ্ধি হবে। ভাষা সাবলীলতা অর্জনে বাধা প্রদান করে মোটেই না, বাধা প্রদান করবে না, বরঞ্চ গুরুত্ব বা তাদের ভাষা অর্জনে সহায়তা করবে আমরা বলতে পারি। তো আলটিমেটলি অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি জরুরি সাক্ষরতার অংশ হিসাবে মুদ্রণ সচেতনতার একটি বৈশিষ্ট্য নয়? জরুরি সাক্ষরতা মানে ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট লিটারেসি পিরিয়ড। আচ্ছা স্যার, ইমার্জেন্ট লিটারেসি পিরিয়ডটা কোন সময়? দেখুন, জাতীয় জরুরি সাক্ষরতা অবস্থা বা জরুরি সাক্ষরতা অবস্থাকে কোন সময়কে বলা হয়? এটাকে বাংলায় বিভিন্ন টার্ম আছে, যেমন উদীয়মান সাক্ষরতা, এই ধরনের। যেমন ইংলিশে একটাই নামে আমরা জানি ইমার্জেন্ট লিটারেসি, বাংলায় কিন্তু তার অনেক নাম রয়েছে। তো সেই বাংলা নামের দিকে আপনারা যাবেন না, যেহেতু আপনার ইংলিশ নামটা যদি জানা থাকে আপনার সুবিধা হবে। তো মনে রাখবেন জরুরি সাক্ষরতা মানে হচ্ছে ইমার্জেন্ট স্টেজ। তো ইমার্জেন্ট স্টেজটা হচ্ছে এমন ছোট্ট একটা শিশু, খুব ছোট্ট শিশু যে স্কুলে যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে পঠন শুরু করবার পূর্ববর্তী অবস্থা। যেমন একটা শিশু স্কুলে যাওয়ার আগে, স্কুলে মানে ভর্তি হওয়ার আগে আর কি, উইদিন 5 ইয়ার্স বা উইদিন 3 ইয়ার্স আমরা বলতে পারি। স্কুলে ভর্তি হওয়ার আগে দেখবেন বাড়িতে মা বাবা কিংবা যে থাকবে ওনারা তাকে 1 2 3 ও আ ক খ এ বি সি ডি এইগুলা, বা দেখো এটা পাখি এটা গাছ এটা বল, এই ধরনের আমরা শেখাই ছোট্ট শিশুদের, তাই না? তো এই স্কুলে ভর্তি হওয়ার আগে যে আমি যে শিক্ষাটা দান করছি শিশুকে ঘরে, এটাকে বলা হবে ইমার্জেন্ট লিটারেসি স্টেজ। তো এবার বলেছি এটা কোনটা বৈশিষ্ট্য নয়? বর্ণ এবং শব্দের মধ্যেকার পার্থক্যকে স্বীকৃতি প্রদান, পাঠ শুরু করা বাম দিক থেকে ডান দিকে এবং উপর থেকে নিচে, সম্পূর্ণ বাক্য পাঠ শুরু করা, একটি বই ব্যবহার করা। 1 নম্বরে আমরা একটা বই ব্যবহার করতে পারি, ছাত্রকে একটা বই তো দিতে পারি, যে তার বইটা সে বুঝলে বুঝুক না বুঝলে নাই, তা সে সুন্দর বই দেখে ছিঁড়বে, সে ছিঁড়ে দেবে, ঠিক কোনো আপত্তি নেই। আলটিমেটলি সে তারপর বইয়ের পাতাগুলো উল্টানো শিখবে, তারপর বই যে পাঠ করতে হয় বাম দিক থেকে ডান দিকে এটাও সে বুঝবে, শব্দ এবং বর্ণের মধ্যে পার্থক্য বুঝবে, কিন্তু সম্পূর্ণ একটা বাক্য পাঠ সেই সময় করতে পারবে না। সে শুধু একটা শব্দ বলতে পারবে, যে গাছ, জল, মা, বাবা, জানুয়ারি, ফেব্রুয়ারি, এইগুলো সে বলতে পারবে, কিন্তু সম্পূর্ণ সেন্টেন্স বা বাক্য বলতে পারবে না। এখানে বলেছে নিচের কোনটা বৈশিষ্ট্য নয়, তার মানে এখানে সে সম্পূর্ণ এই স্টেজে ইমার্জেন্ট স্টেজে সে সম্পূর্ণ বাক্য বলতে পারবে না, যার কারণে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার।
তারপর আমরা দেখে নিই কোয়েশ্চেন নম্বর 126 কি বলেছে। নিচে প্রাথমিক স্তরে পঠন দক্ষতার শিরোনাম পরিণাম করুন, উন্নয়নমূলক ক্রম অনুসারে সাজান। এখানে ক্রম অনুযায়ী আমাদের সাজাতে হবে। 126 ছোট ছোট অনুচ্ছেদগুলা সঠিক স্বর, বিরাম এবং সুর পরিবর্তনের সাহায্যে নির্ভুল এবং সাবলীলভাবে পাঠ করা। নির্ভুলভাবে পরিচিত শব্দ সহযোগে কয়েকটি বাক্য পাঠ করা। ছোট ছোট অনুচ্ছেদগুলি উপযুক্ত স্বর এবং বিরাম চিহ্ন দিয়ে নির্ভুল পাঠ করা। আচ্ছা, প্রথমে আমরা শিশুদেরকে শব্দ শেখাই, তাই না? প্রথমেই আমি শব্দ শেখাবো, তো প্রথমেই কি আসবে? প্রথমেই কিন্তু আমার বি আসবে। প্রথমে আমি তাকে বর্ণ শেখাবো, শব্দ বর্ণ শেখাবো, তারপর শব্দ, যেহেতু বর্ণ নাই। তারপর আমি কি করব, এই ছোট ছোট অনুচ্ছেদগুলিতে স্বর এবং বিরাম চিহ্ন শেখাবো, যে কোথায় থামতে হবে, কোথায় যেতে হবে, কোথায় একটু বেশি থামতে হবে, বা মানে আমি পড়া শুরু করলাম একদম এ টু জেড টোটালি পড়ে গেলাম, সেই ধরনের হবে না। একটু একটু থেমে থেমে পড়তে হবে, ওইটা তাকে পরবর্তীতে শেখাতে হবে বীর ফরে সি। আর সাবলীলভাবে পাঠ সবের শেষে আসবে, একদম লাস্টে, যার কারণে বিসি। আশা করি বুঝাতে পারলাম। তো বিসি এ ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি বিস্তৃত শ্রবণের অংশ নয়? বিস্তৃত মানে এক্সটেন্সিভ লিসেনিং। 127 মূল ধারণার জন্য শ্রবণ। এটা যদি আমি বিস্তৃত শ্রবণ মানে কি, এক্সটেন্সিভ আমরা রিডিং পড়েছি, কিন্তু এক্সটেন্সিভ লিসেনিং আমরা পড়িনি। এখন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 127 এর কি হতে পারে কারেক্ট আনসার। দেখুন, মূল ধারণার জন্য শ্রবণ। একটা মূল ধারণা, পুরো ফুল কনসেপ্টটা বুঝতে গেলে আমাকে পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি পুরো ক্লাসটা যদি মনোযোগ দিয়ে না শুনি, তাহলে কিন্তু আমি এই মূল কনসেপ্টটা বুঝতে পারবো না। তার মানে এটা তো বিস্তৃত শ্রবণের একটা অংশ। সিদ্ধান্ত গ্রহণ, আমি একটা ব্যাপারে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, তো বিষয়টা পুরো আমাকে শুনতে হবে। তো বিষয়টা আসলে কি, সম্পূর্ণটা আমাকে শুনতে হবে। শোনার পর বিষয়টা আমি সম্পূর্ণ বিষয়টা আমি শুনবো, তারপর সিদ্ধান্ত গ্রহণ করব। এটাও তো বিস্তৃত শ্রবণ। সারমর্মর জন্য শ্রবণ, আমি কোনো কিছুর ব্যাপারে যদি সারমর্ম বানাতে চাই, অর্থাৎ তার সম্পূর্ণ একটা পুরো সব কিছু শুনে তার ব্যাপারে যদি সারমর্ম যদি আমি তৈরি করতে চাই, তাহলে পুরোটা যদি না শুনি, সম্পূর্ণটা যদি না শুনি, তাহলে কিন্তু আমি সারমর্ম তৈরি করতে পারবো না। তার মানে এই 1, 2 এবং 4 এই সবগুলো হচ্ছে বিস্তৃত পঠনের একটা অংশ। কিন্তু নির্দিষ্ট ঘটনা এবং তথ্যের জন্য শ্রবণ করতে হলে আমার সম্পূর্ণটা মনোযোগ দিয়ে না শুনলেই চলবে। আমার যে জায়গাটা দরকার ওই জায়গাটা শুনলেই হলো। ধরে নিন আমি একটা রেডিও আছে, এখনকার দিনে রেডিও নাই, আমি এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরে নিন রেডিও চালাচ্ছি আমি, রেডিও নিউজ চলছে। আমার টার্গেট আছে যে আজকের একটা স্পেসিফিক নিউজ আছে। আমি কি জানি স্যার, যে আজকে ওই নিউজটা দেবে, এনি ওয়ান নিউজ, যে কোনো একটা নিউজ, যেমন ধরুন পশ্চিমবঙ্গের নতুন সরকার, আমাদের পশ্চিমবঙ্গের নতুন সরকার মানে শপথ নিয়েছে। তো সেই পশ্চিমবঙ্গের যে নতুন সরকার শপথ নেওয়ার পর এই সরকারে কি আজকের দিনে কি সিদ্ধান্ত নিল, আমি এই নিউজটা শুনতে চাই। তখন আমি কি করলাম, এই নিউজটা শুনতে চাই, বাকিগুলো শুনতে চাই না। তো আমি রেডিওটা চালালাম, রেডিও নিউজ চলছে, অনুবাদ যা কি চলছে আমি ঠিক মনোযোগ দিয়ে শুনছি না। যখনই আমার সেই পশ্চিমবঙ্গ সরকারের যখনই নিউজটা বলতে শুরু করলো, তখনই আমি মন দিয়ে শুনলাম, বাকিগুলো শুনিনি, কিন্তু তখনই ওইটা মন দিয়ে শুনলাম। এবং এই যে তথ্যটা, এই তথ্য সম্পর্কে আমি এই তথ্যটা পার্টিকুলার এই ডেফিনিট তথ্যটা আমি গ্রহণ করলাম। তো এটা হচ্ছে কি স্ক্যানিং বলতে পারি, এটাকে বলা হয় স্ক্যানিং। ঠিক আছে, ইংলিশে যদি বলি এটাকে বলা হবে স্ক্যানিং, যে শুধুমাত্র ওই সময়টাকে আমি স্ক্যান করলাম, বাকিটা আমি স্কিপ করলাম। বোঝা গেল? আর বাকি যেমন মূল ধারণার জন্য অংশগ্রহণ যদি করি, পুরো কনসেপ্ট জানতে গেলে, পুরো সিদ্ধান্ত জানতে গেলে, পুরো সারমর্ম তৈরি করতে গেলে আমার কি দরকার, একদম ভালো করে জিনিসটাকে বুঝতে হবে এবং পড়তে হবে। যদি ভালো করে না বুঝি বা না পড়ি, তাহলে কিন্তু আমি এটা বানাতে পারবো না। 128 নিচের কোন কার্যটি পঠন দক্ষতা মূল্যায়নে ব্যবহৃত হবে না? পঠন দক্ষতা মূল্যায়ন করতে চাই, তো কোনটা ব্যবহার করতে পারবো না? 128 পঠিত পাঠের ভিত্তিতে বহু নির্বাচনমূলক প্রশ্ন। আমি একটা পাঠ পড়াচ্ছি, তো পাঠ পড়াতে আমি হঠাৎ তাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করলাম, এটা দিয়ে আমি বুঝতে পারি যে তারা বুঝতে পারছে কিনা না।
চিত্র সংকেত দ্বারা বুঝাতে পারি, ইয়েস। জুড়ে পড়া, এটাও বুঝাতে পারি। শিক্ষিকা দ্বারা গল্প বলা অধিবেশন, শিক্ষিকা যদি গল্প বলেন তাহলে ছাত্রদের মূল্যায়ন কি করে হবে? উনি তো ছাত্রকে বলছেন না যে পড়ো, ছাত্রকে তো বলছেন না যে তোমরা পড়ো, উনি নিজে পড়ছেন, তার মানে উনার মূল্যায়ন হচ্ছে। ক্লিয়ার? দেখুন, শিক্ষিকা দ্বারা গল্প বলা অধিবেশন, এখানে গল্প বলা যাচ্ছে, তো এটা পঠন দক্ষতা নয়, এটা হচ্ছে বোধগম্য দক্ষতা। ঠিক আছে, বা দেখে দেখে পড়া যদি বলি, এটা পঠন দক্ষতা অ্যাকুরেটলি ধরা হবে না। তো সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। রানিং ডিকটেশনের সংজ্ঞা দেয়, নিচের কোন বিবৃতিটি চলমান শ্রুতি লিখন বা রানিং ডিকটেশনের সঠিক সংজ্ঞা দেবে? এটা কারেক্ট আনসার কি হবে? 129। শিশুটা জোড় বেঁধে কাজ করে, শিশুরা কি করে? জোড়া জোড়া হয়ে কাজ করে, একটা পাঠ 2 ভাগে ভাগ করে। একটি শিশু তাদের পাঠটি পড়ে অপর সহপাঠীদের জন্য সেটি অন্য শিশুটা, অর্থাৎ জোড়া জোড়া হয়ে কাজ করে, একজন পড়ে আরেকজন লিখে, সম্পূর্ণ পাঠটি দুজনে মিলে সমাপ্ত করে। অপশন নাম্বার 2 বলেছে শিশুরা জোড় বেঁধে কাজ করে, যে দৌড়তে পারে সে দেখতে ছুটে যায়, যে দৌড়তে পারে সে দেখতে ছুটে যায়, তার সঙ্গীকে ডিকটেট করে আর সঙ্গীকে পাঠটি লেখে। এখানে দেখুন, রানিং ডিকটেশন, রানিং মানে একটা দৌড়াদৌড়ির একটা ব্যবস্থা দেখছি, এবং এখানেও যেহেতু দৌড়াদৌড়ির ব্যবস্থা দেখছি, সঙ্গীকে ডিকটেট করছে, দৌড়াদৌড়ি করছে, তো এই দৌড়াদৌড়িটা হয়ে যাবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, এবং অফিসিয়াল আনসার কিন্তু এটা দেওয়া রয়েছে। তারপর 130, একটি শিশু ভাষা অর্জনের জন্য অন্তর্নিহিত যোগ্যতা নিয়ে জন্মায়, এই ধারণাটা কে দিয়েছিলেন? কোয়েশ্চন নাম্বার 130। একটি শিশু ভাষা অর্জনের জন্য অন্তর্নিহিত যে যোগ্যতা, এই যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে, এটা বলেছিলেন নম চমস্কি। আর নম চমস্কি কোন ধরনের কিসের সমর্থক ছিলেন? তিনি নেটিভিস্টের সমর্থক ছিলেন। তো কারেক্ট আনসার হচ্ছে সক্রিয়তাবাদী বা নেটিভিস্ট। লিখন আবেদন পদ্ধতিতে লিখন পদ্ধতির উপাদান যা লেখকরা বৃহত্তর শ্রোতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে তাদের কাজকে ভাগ করে দেন, তাদেরকে কি বলা হয়? একটা লিখন চলছে, অর্থাৎ রাইটিং প্রসেস চলছে, এই রাইটিং প্রসেসে লিখন পদ্ধতির যা উপাদান থাকবে, এগুলো আনুষ্ঠানিকভাবে একটা কাজকে ভাগ করে দেওয়া হবে, এটাকে আমরা কি বলতে পারি? 131 আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা। দেখুন, আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা, আনুষ্ঠানিকভাবে তাদের কাজকে ভাগ করে নেন, তাকে কি বলে? অর্থাৎ আমি লেখাটা শেষ করলাম তখনই না আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। আনুষ্ঠানিকতা মানে কি? আমি যখন লিখছি তখন তো অনুষ্ঠান করব না, লেখা শেষ করার পর, একটা কাজ শেষ হওয়ার আগে কি আমি বলবো যে কাজটা হয়ে গেছে, কাজটা কেমন হলো দেখো? কাজটা শেষ হওয়ার পর তো বলবো। তো আনুষ্ঠানিকভাবে তাদের কাজটাকে ভাগ করা, এটাকে বলা হবে প্রকাশ করা, অর্থাৎ আলটিমেটলি একদম লাস্ট স্টেপ যেটাকে বলা হচ্ছে, এটার নাম হচ্ছে আনুষ্ঠানিকতা। পাঠের কঠিন শব্দগুলি ব্যবহার করতে একজন ভাষা শিক্ষিকা প্রথমে শব্দগুলিকে মাতৃভাষায় রূপান্তর করেন এবং শিক্ষার্থীদের তা মুখস্থ করতে বলেন। তিনি কি ব্যবহার করছেন? দেখুন, পাঠের কঠিন শব্দগুলো যখন ব্যবহার করার সময় তিনি কি করছেন? মাতৃভাষায় শব্দগুলোকে ট্রান্সফার করছেন, মানে তিনি সেখানে মাতৃভাষায় কি করছেন? তিনি এখানে ট্রান্সলেট করছেন, এখানে রূপান্তর করছেন। এই পদ্ধতিটা কি পদ্ধতি হিসাবে বলা যায়? এটা হচ্ছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। এখানে তিনি মাতৃভাষায় কি করেছেন? অনুবাদ করছেন, মাতৃভাষায় তিনি এখানে ট্রান্সলেট করছেন, তাই না? ইংরেজি যে কঠিনগুলা মনে হচ্ছে বা যে কঠিন শব্দগুলা ব্যবহার করতে ভাষা শিক্ষিকা শব্দগুলিকে প্রথমে মাতৃভাষায় রূপান্তর করছেন, মানে অন্য ভাষার শব্দকে তিনি মাতৃভাষায় অনুবাদ করছেন। দ্যাট ইজ কল ব্যাকরণ অনুবাদ পদ্ধতি ইজ দ্য রাইট আনসার। কোনো সহায়তা ব্যতি রেখে একজন শিক্ষার্থী যা করতে পারে এবং বয়স্কদের বা অধিকতর যোগ্যতা সম্পন্ন সহপাঠীদের সহযোগে যা করতে পারে, এর মধ্যেকার ফাঁককে কি বলা হয়? দেখুন, আমরা অনেক সময় আমরা যে বাইগোটস্কি পড়েছি, এই বাইগোটস্কি থেকে এটা প্রশ্ন 133, এটাকে আমরা বলে থাকি কি? জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি যাকে বলা হয়। যারা আপনারা বাইগোটস্কির ক্লাস দেখেছেন বা বাইগোটস্কি জানেন, আপনারা বুঝতে পারবেন যে কোনো সহায়তা ছাড়া একজন শিক্ষার্থী যা করতে পারে, এবং কেউ যা রয়েছে মোর নলেজেবল আদার, সে যে তাকে সাহায্য করবে, এই যে মধ্যখানের যে ফাঁক, এটাকে বলা হবে যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর সে যখন সাহায্য করে দেয়, এই সাহায্য করাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। আর স্ক্যাফোল্ডিংয়ের বাংলা শব্দ হচ্ছে
ভার। আপনারা মনে রাখবেন স্ক্যাফোল্ডিং এর বাংলা শব্দ হচ্ছে ভার। একটি স্থানীয় মস্তিষ্কের ক্ষতের কারণে ভাষাগত ক্রিয়ার দুর্বলতা যা বুঝতে এবং অথবা ভাষাগত গঠন উৎপাদনে অসুবিধার সৃষ্টি হয় তাকে কি বলা হয়? সে ভাষাগত দুর্বলতা ভুগছে। 134। ভাষাগত যখন সমস্যা হবে তখন হয়ে যাবে কি? অ্যাফাজিয়া। ডিসলেক্সিয়া আমরা জানি রিডিং ডিসঅর্ডার, ডিসক্যালকুলিয়া আমরা জানি গাণিতিক সমস্যা, ডিসগ্রাফিয়া আমরা জানি লিখন সমস্যা। একইভাবে অ্যাফাজিয়া মানে হচ্ছে তার ভাষাগত অসুবিধা বা ভাষা প্রকাশের অসুবিধা। যে পদ্ধতিতে ভাষা এক পুরুষ থেকে অন্য পুরুষে সঞ্চারিত হয় তাকে বলে। এখানে পুরুষ বলতে কিন্তু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে সঞ্চার সেটা বোঝাচ্ছে না, এখানে ব্যাকরণের যে পুরুষ আছে, ঠিক আছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, এই 3 ধরনের পুরুষ আছে বাংলা ব্যাকরণে। এখানে এই কথাই বলা হয়েছে যে পদ্ধতিতে ভাষাটা এক পুরুষ থেকে অন্য পুরুষে সংক্রমণ হবে, সঞ্চারিত হবে, মানে ট্রান্সফর্ম হবে, এটাকে আমরা কি বলতে পারি? তো এটার কারেক্ট আনসার হবে সাংস্কৃতিক সংক্রমণ। ক্লিয়ার স্যার? সাংস্কৃতিক সংক্রমণ। এই ছিল আমাদের আজকের প্যাডাগজির গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন। এবার আমরা দেখে নেব প্যাসেজ। প্যাসেজ দেখতে গেলে আমাকে আগে প্যাসেজটা পড়বো না, আমি এই প্যাসেজটা সলভ করতে গেলে আমি আগে সরাসরি চলে যাব প্রশ্নের দিকে। প্রশ্ন কি বলেছে? এই যে প্রদত্ত একটা তালিকা দেওয়া হয়েছে, এই তালিকা থেকে আমাকে কি করতে হবে স্যার? এই তালিকা থেকে আমাকে জিনিসটাকে মেলাতে হবে। যেমন হরিদ্বারে কি হয়? এখানে দেখুন হোটেল বিজয়া, পর্যটকের ভিড়, ধ্যানমগ্ন পাহাড়, লক্ষ্মণ ঝুলা, ঋষিকেশ, উত্তরকাশী, পৌড়ি, গাড়োয়াল, এগুলো আমি পড়লাম একবার হালকা ঝলক। এবার আমি এখানে দেখি হরিহরের কোলাহল এবং পর্যটক, আরো কোথাও আছে কিনা না একটু দেখে নেব। হরিদ্বারে কি হয়? কোলাহল হয় এবং পর্যটকের ভিড় হয়, ঋজুদের সকলে পছন্দটা পাহাড়ি নিঃসর্গ, ঠিক আছে, এইগুলো আমি দেখে নিলাম। একটা দিয়ে আশা করি আমার আনসার হয়ে যাবে। হরিদ্বারে কোলাহল এবং পর্যটক আমরা পেলাম। হরিদ্বারে পর্যটকের ভিড়, তার মানে 1-এর 2 সমস্যা আছে স্যার। এখানেও 1-এর 2 আছে, এখানেও 1-এর 2 আছে, আরও খুঁজতে হবে। ঋষিকেশ, উত্তরকাশী বা পৌড়ি, গাড়োয়াল, এখানটার মধ্যে খুঁজতে হবে। হোটেল বিজয়া একটা আছে, হোটেল বিজয়া, ধ্যানমগ্ন পাহাড়, এগুলো কোথায় আছে আমাকে একটু দেখতে হবে এবং একটু আমাকে খুঁজে নিতে হবে, না হলে কিন্তু আমার দ্বারা হবে না। যদি আমি না খুঁজি তাহলে কিন্তু আমি পারবো না। এখানে দেখি হরিদ্বারের কোলাহল, পর্যটকের ভিড়ের মধ্যে একদিনের বেশি থাকতে ইচ্ছা করে না, ঋজুদের সকলেই একটু নির্জনতা পছন্দ করে, আর পাহাড়ি নিঃসর্গটি ওদের বেশি টানে। সেই দিক থেকে চিন্তা করে ঋজুর বাবা মিস্টার চৌধুরী ঋষিকেশে 1 সপ্তাহে কাটাবেন বলে ঠিক করেছেন। ঋষিকেশে হোটেলটি চিমচাম, দেখুন ঋষিকেশে কিন্তু হোটেল আছে। পৌড়ি গাড়োয়ালের ধ্যানমগ্ন পাহাড়, পৌড়ি গাড়োয়ালে ধ্যানমগ্ন পাহাড় আমরা দেখতে পাই। তো পৌড়ি গাড়োয়ালে আমরা ধ্যানমগ্ন পাহাড় পেলাম। পৌড়ি গাড়োয়ালে ধ্যানমগ্ন পাহাড়, অর্থাৎ D-এর 3। তো D-এর 3 আমরা এখানে পাচ্ছি, D-এর 3। আর হরিদ্বারে আমরা পেয়েছিলাম পর্যটকের ভিড়, তার মানে A-এর 2। তো A-এর 2 এবং D-এর 3, অপশন নম্বর 4 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে। ঋষিকেশে লক্ষ্মণ ঝুলা আছে, উত্তরকাশীতে আমাদের হোটেল বিজয় আছে। আপনারা দেখলে জিনিসটা বুঝে নেবেন। হ্যাঁ, এখানে লেখা আছে প্যাসেজে ক্লিয়ারলি। পত্রে উত্তরকাশী যাওয়ার প্রস্তাবে কে বা কারা খুশি প্রকাশ করল না? রিবু এবং তার মা দুজনেই, কেবল রিজু, এটা রিজু হবে, কেবল শ্রীমতী চৌধুরী, রিজু এবং রিবু, রিবু আরেকজন ছিল, রিজু আরেকজন, ও আচ্ছা ঠিক আছে স্যার, রিজু এবং রিবু দুজনই। 137 কি বলেছে? কোথায় আছে?
এবার উত্তরকাশী চলে আসুন, সম্ভব হলে কাল সকালে বাসে ঋষিকেশ বা হরিদ্বার থেকে যেসব বাস গঙ্গোত্রী যাচ্ছে সব বাসই উত্তরকাশী হয়ে যায়, 6-7 ঘন্টা সময় লাগবে, সকলেই নিয়ে আসুন। আমি 303 নম্বরে আছি, রাস্তার ওপারে হোটেল বিজয়াতে, রাস্তার ওপারে হোটেল বিজয়াতে সাক্ষাতের কারণ জানতে পারেন, চলে আসুন, ভালো লাগবে। এই বলে একটা চিঠি দেওয়া হলো। চিঠিটি পড়ে মিস্টার চৌধুরী ভ্রু কুঞ্চিত হলেন, মানে চিন্তা হয়ে গেলেন। ওনার বেশি খুশি লাগলো না। রিজুর মা ছোটো ভাই রিবুকে নিয়ে অতি ব্যস্ত ছিলেন, তার মধ্যেই বললেন, কি হলো? মিস্টার চৌধুরী চিঠিটা দিলেন তার হাতে। পড়ে 1 মিনিটের জন্য শ্রীমতী চৌধুরী মুখ চিন্তাচ্ছন্ন দেখালো, মানে ওই যে ভ্রমণে যাওয়ার জন্য শ্রীমতী চৌধুরীর মুখে চিন্তা, তার মানে তার যাওয়ার তেমন বেশি ইচ্ছা নাই, মনে খুশি নাই। সে যে ভ্রমণে যাবে তার কোনো ইচ্ছা নাই। কার ইচ্ছা নাই? শ্রীমতী চৌধুরীর, যার জন্য তার মুখ চিন্তামগ্ন হয়েছিল বা চিন্তাচ্ছন্ন হয়েছিল। প্যাসেজ থেকে প্রশ্নগুলো খুব ভালো করে দেখতে হবে। ভ্রু কুঞ্চিত শব্দটির মাধ্যমে মনের কোন ভাব প্রকাশ? ভ্রু কুঞ্চিত, আমরা যে ভ্রু কুঞ্চিত করি তার মাধ্যমে মনের কোন ভাবটা প্রকাশ পায়? এটা হচ্ছে বিরক্তি ভাব প্রকাশ পায়। কুয়াশাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন শব্দটিতে সন্ধির কোনটা প্রকাশ পেয়েছে? কুয়াশাচ্ছন্ন, এটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি করব স্যার? কুয়াশা প্লাস আচ্ছন্ন, ঠিক আছে না? কুয়াশা প্লাস আচ্ছন্ন। এখানে দেখুন এখানেও আছে তার মানে প্লাস হয়েছে। তো এখানে প্লাস অপশন নাম্বার 1-এ দেওয়া আছে, এটা হবে কারেক্ট আনসার। এই ধরনের সন্ধি বিচ্ছেদ বাংলা ব্যাকরণ জানতে হবে। এবার দেখুন সাধু চলিত ভাষা থেকে একটা প্রশ্ন এসেছে। সেদিন হোটেলে ফিরতেই মিস্টার চৌধুরীকে এসে বেয়ারা একটা চিঠি দিয়ে গেল। এই বাক্যটিকে যদি আমরা সাধু ভাষায় রূপান্তর করি তাহলে কি হবে? 140। এখানে দেখুন এখানে এসে আছে, এই বাক্যে এসে আছে, এই বাক্যে এসে আছে, তার মানে এই 2 নম্বর এবং 3 নম্বর বাক্য হবে না। আর কোথায়? সেই দিন, আচ্ছা সেই দিন তো ঠিক আছে। হোটেলে ফিরতেই মিস্টার চৌধুরী এসে বেয়ারা একটা চিঠি দিয়া গেল। সেই দিন হোটেলে ফিরতেই মিস্টার চৌধুরীকে আসিয়া বেয়ারা একটা চিঠি দিয়া গেল। সেই দিন হোটেলে ফিরতেই মিস্টার চৌধুরীকে আসিয়া বেয়ারা একটা চিঠি দিয়া গেল। দেখুন এখানে অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 4 দুটাই কিন্তু একদম সেম। এখানে অপশন 1 এবং অপশন 4 দুটাই কিন্তু সেম, আমি তো কোনো ব্যতিক্রম দেখছি না। ইয়েস, ফিরতেই, ইয়েস ভাই ফিরতেই। দেখুন দেখুন খেলা ভাই, চোখে লাগছিল না, এবার লেগেছে ভাই। এখানে ফিরতেই যাচ্ছে, এখানে ফিরতে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে না। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার, ফিরিতেই। দেখুন ভাই চোখে কিন্তু সমস্যা হয়ে যায় মধ্যে মধ্যে, দেখুন কীভাবে কনফিউশন লাগে আপনাদের, তাই না? আমাদেরও লেগে যায়, তাই না ভাই? আপনাদের চোখের সামনে দেখিয়ে দিলাম। প্রথমবার রিজুরা হরিদ্বার ঋষিকেশ কেন এসেছিল? প্রথমবার রিজুরা হরিদ্বার ঋষিকেশ কেন? আমি কিন্তু প্যাসেজটা আগে পড়িনি, ডাইরেক্ট প্রশ্ন নিয়েছি ক্লাস করার জন্য, ঠিক আছে? কোথায় আছে দেখতে হবে। হরিদ্বারে একদিন কাটিয়ে রিজুরা ঋষিকেশ চলে গেল। এবারে প্রথম নয়, তার আগেও তারা ফুলের উপত্যকা নন্দনকাননে যাওয়ার সময় ঋষিকেশ গিয়েছিল। ইয়েস স্যার, উপত্যকা নন্দনকানন ইজ দ্য রাইট আনসার। এই দেখুন ফুলের উপত্যকা নন্দনকাননে যাওয়ার পথে তারা ঋষিকেশটা দেখাচ্ছিল। ক্লিয়ার? এবার প্রদত্ত গদ্যাংশটিতে একটি বিশেষ রচনা শৈলী অন্তর্ভুক্ত দেখতে পাওয়া যায়। এটা কী ধরনের রচনা? তো এই যে টোটাল গল্পটা দেখলাম, এই গল্পটা দেখে আমাদের কি মনে হলো? এটা কী ধরনের রচনা? 142, যদি আমরা 142 বলি, এটা একটা পত্র রচনা, কারণ এখানে পত্র রচনার কথা বলা হয়েছে। একটা পত্র দেওয়া হয়েছিল, চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হয়েছিল, এই সবগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাই। সুতরাং পত্র রচনা একটা উল্লেখযোগ্য। এখানে দেখুন পত্রের কথা ডাইরেক্ট এখানে উল্লেখ করা আছে। এই দেখুন চিঠিপত্র, তাই না? চিঠি লেখা আছে না, বারবার কিন্তু এই চিঠির খবরটা আমরা দেখতে পাচ্ছি। এখানে সম্পূর্ণটা চিঠির উপর ডিপেন্ড করছে। এবার এই প্যাসেজটা আমাদের শেষ হলো। এবার একটা পরবর্তী প্যাসেজ আছে, এই প্যাসেজটা দেখব, যার জন্য আমরা একই ধরনের আবার আমরা যাব। কোথায় যাব স্যার? আমরা যাব কোয়েশ্চনে। 143 আমরা একবার দেখে নিই।
ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্কে ভূতাত্ত্বিকদের জন্য অবশ্যই দর্শনীয় স্থান কোনটি? ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্কে দর্শনীয় স্থান কোনটি? কোথায় আছে? ডাইরেক্ট খুঁজবো ভাই। এই দেখুন, এছাড়া ভূত্বকের উৎসাহীদের জন্য ওয়াটার পকেট ফোল্ড একটি অবশ্য দর্শনীয় স্থান। ওয়াটার পকেট ফোল্ড কোথায় আছে? এই দেখুন, ওয়াটার পকেট ফোল্ড ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, বিবৃতি দুইটা আমাদের পড়তে হবে। 144 নম্বর কি বলেছে দেখি। মরুভূমির ঊষর রুক্ষ পরিবেশে পাথরের স্তম্ভের ফাঁকে ফাঁকে অস্তগামী সূর্যের রঙের খেলা লেখককে মুগ্ধ করেছিল, নাকি চারিদিকের ঘন জঙ্গল পাহাড়ের ঘেরা অঞ্চলটির সবুজ ঘন নয়ন অবিরাম দৃশ্য এবং অজস্র জন্তু জানোয়ার লেখককে মুগ্ধ করেছিল? এবার কোনটা হবে কারেক্ট আনসার? কত রকমের যে পাথরের স্তম্ভ দেখলাম পথের দুধারে, কি বিচিত্র তাদের আকার, কি অপূর্ব তার রঙের সমন্বয়। তার মানে তিনি ওই যে রাস্তার দুধারে পাথরের স্তম্ভ দেখলেন, অনেক সময় যেসব জলের ছিটের মতো অদ্ভুত ছবি তৈরি হয়, কিংবা কল্পনা প্রবল মন আকাশে মেঘের চেনা জন্তু জানোয়ারকে খুঁজে পায়, তেমনি রঙিন মরুভূমির পাথরে ফরমেশন হঠাৎ করে কোনো অপরিচিত অবয়বকে মনে করে দিচ্ছিল। এটাতে তার এই যে জন্তু জানোয়ার, এটাতে কিন্তু তার মানে মুগ্ধ করে নাই। জন্তু জানোয়ারের আকাশের মেঘে ঢাকা জন্তু জানোয়ার দিয়ে তিনি তার যে অবয়বকে মনে করে দিয়েছিল, তার মানে এখানে তিনি একটা মুগ্ধ হন নাই। কিন্তু এখানে দেখুন কি অপূর্ব, কি রঙের সমন্বয়। অপূর্ব মানে কোন সময় বলি? কি সুন্দর বস্তুটা আমরা কখন বলি ভাই? যখন আমরা খুব মুগ্ধ হয়ে যাই, যখন আমাদের খুব ভালো লাগে, তাই না? তো তিনি এই যে কত রকমের পাথরের স্তম্ভ দেখে রাস্তার দুধারে, তার মধ্যে কান দিকে দিয়ে সূর্য যাচ্ছে না কি যাচ্ছে পরে দেখব, তো এইটা দেখে তার অপূর্ব লাগছিল, মুগ্ধ হয়েছিল। কিন্তু এই জন্তু জানোয়ারকে দেখে কিন্তু তার মনে সেরকম মুগ্ধতা লাভ হয়নি। তো অপশন নম্বর 1 ইজ দ্য রাইট আনসার। রুক্ষ পরিবেশে পাথরের স্তম্ভের ফাঁকে ফাঁকে সূর্যের খেলা লেখককে, সূর্যের রঙের খেলা তাকে মুগ্ধ করেছিল, কিন্তু এই নয়ন অবিরাম দৃশ্য অজস্র জন্তু জানোয়ার লেখককে মুগ্ধ করেছিল না, লেখককে অবয়ব করেছিল। তো তার মানে এটা ভুল। তো এর সত্য বি মিথ্যা। লেখক দল বেঁধে না বেরিয়ে নিজের ছোট্ট পরিবার নিয়ে বের হওয়া পছন্দ করেন কেন? লেখক কখনো দল বেঁধে তিনি বেরোন না, তিনি দল বেঁধে না বেরিয়ে তিনি একা একা বেরোন। তিনি একা একা কেন বেরোতে যাবেন? কেন ভাই? ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি যারা পছন্দ করে তারা বরাবরই গ্রুপ ট্যুর এড়িয়ে পড়েন। ঠিক আছে, অর্থাৎ যারা ফটোগ্রাফি পছন্দ করেন তারা কখনো গ্রুপ ট্যুর পছন্দ করেন না, তারা গ্রুপ ট্যুর এড়িয়ে চলেন। তারা গ্রুপ ট্যুরে যান না, সবাই মিলেমিশে যান না। ঘন্টার পর ঘন্টা এক জায়গায় ট্রাইপড লাগিয়ে অপেক্ষা করতে হয় বিশেষ মুহূর্তের জন্য। নিঃসঙ্গতা এখানে একটা আশীর্বাদ। ম্যাপ বা বাকেট লিস্ট পরবর্তী দেখুন, ছবি তোলার শখ বাড়াবাড়ি রকমের মাথাচাড়া দেওয়ার পর থেকে আমিও ওই দলে নাম লিখিয়েছি। আমি বলতে এখানে এই লেখকের কথা বলা হয়েছিল, তিনি ফটোগ্রাফি পছন্দ করেন, যার জন্য তিনি গ্রুপ ট্যুর পছন্দ করেন না। আমাদের 3 জনের ছোট্ট পরিবার ছাড়া দল বেঁধে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। ভেরি ক্লিয়ার। তার মানে তিনি ফটোশ্যুট করতেন বা ফটোগ্রাফি ভালোবাসতেন, যার জন্য তিনি গ্রুপ ট্যুর এড়িয়ে চলতেন বা গ্রুপ ট্যুর করতেন না। লেখক দল বেঁধে না বেরিয়ে নিজের ছোট্ট পরিবার নিয়ে বের হওয়া পছন্দ করতেন কেন? যাতে তিনি ইচ্ছামতো ফটোগ্রাফিতে সময় দিতে পারেন। এটাই তো কারেক্ট আনসার, আর তো নেই। আচ্ছা, নিঃসর্গ শব্দটির অর্থ কী? এবার আমরা অর্থগুলা দেখি। নিঃসর্গ শব্দটির অর্থ কী? কোয়েশ্চেন নম্বর 146। এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে প্রকৃতি। নিঃসর্গ মানে এখানে প্রকৃতির কথা বলা হয়েছে। চারিপাশের রং দেখলে চোখ ধাঁধিয়ে যায়, রং কোন কারক? 147। কনসেপ্টের ক্লাসে বারবার বলছি, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম কর্মকারক। চারপাশের কি দেখলে চোখ ধাঁধিয়ে যায়, চারপাশের কি দেখলে কারেক্ট আনসার কি আসবে? রং আসবে। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক। তার মানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। কত রকমের যে পাথরের স্তম্ভ দেখলাম রাস্তার দুধারে, কি তাদের আকার, কি তাদের রঙের সমন্বয়, কি অপূর্ব রঙের সমন্বয়। এই বাক্যটি কি ধরনের? 148। এখানে দেখুন, এই যে বাক্যের শেষে এই যে চিহ্নটা দেওয়া আছে, চিহ্নটার মানে কি? এই চিহ্নটার মানে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। আর যে বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকবে এই বাক্যটা হবে বিস্ময়সূচক বাক্য।
প্রদত্ত গদ্যাংশটিতে আমরা কী ধরনের প্রাধান্য পেয়েছি? এতক্ষণ যে গল্পটা একটু পড়লাম হালকা হালকা কোয়েশ্চন করার ফাঁকে ফাঁকে, তো আপনারা কী বুঝলেন? এটা একটা রোমাঞ্চকর ঘটনা, এটা একটা অভিযান, এটা একটা ভ্রমণ কাহিনী, না এটা একটা রহস্য? 149, এটা হবে একটা ভ্রমণ ঘটনা, কারণ তিনি বিভিন্ন জায়গায় যেতেন, ফটোগ্রাফি করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই তো কথাই বলা হয়েছে তাই না? একা একা যেতেন, ছোটো পরিবার নিয়ে যেতেন, বিশেষ বড় কোনো গ্রুপ ট্যুরে যেতেন না, তার পরিবারের 2-3 জন নিয়ে তিনি যেতেন সবসময়। তো ভ্রমণ কাহিনী। লেখকের এই ভ্রমণের উদ্দেশ্য কী ছিল? প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, নির্জন স্থানে সময় অবসর কাটানো, ফটোগ্রাফি করা, নাকি ট্রেকিং করা? 150। তো আলটিমেটলি আমরা এতক্ষণ কী দেখলাম ভাই? তার ফটোগ্রাফিতে খুব শখ ছিল, যার জন্য তিনি ফটোগ্রাফি করতেই তিনি ভ্রমণে যেতেন, তাই না? এখানে দেখুন ফটোগ্রাফি যারা পছন্দ করে তারা বরাবরই গ্রুপ ট্যুর এড়িয়ে যান, মানে তিনি ফটোগ্রাফির জন্যই তিনি এক জায়গায় আরেক জায়গায় তিনি যান, তাই না? ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। পরবর্তী ক্লাসে আবার এই ধরনের প্রশ্ন নিয়ে আসবো, কিছু কনসেপ্টও থাকবে। তো সম্পূর্ণ ক্লাস আমরা এই চ্যানেলে প্রোভাইড করব। তাছাড়া আমাদের সহজগুরু অ্যাপেও আমাদের ক্লাস চলছে। সহজগুরু অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সহজগুরু অ্যাপ। এই প্লে স্টোরে আপনারা অনেকগুলা কোর্স পাবেন। আপনাদের যে কোর্সে আপনাদের প্রয়োজন মনে পড়বে, আপনারা একদম স্বল্প পরিমাণ ফিসের মাধ্যমে আপনারা কোর্সে এনরোল হতে পারেন। 100% আপনাদের কোর্স কমপ্লিট করে দেওয়া হবে। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।